আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিতের অষ্টাদশ পরিচ্ছেদের প্রথম অংশ আমরা আগের ভিডিওতে পড়েছি। আজকে আমরা পরবর্তী অংশ থেকে পড়ব। বন্যার সময় এবং তার আগে দুর্ভিক্ষের সময় বিভিন্ন দেশীয় সংস্থা, বিভিন্ন দেশীয় ব্যক্তিত্ব এবং তার সঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নিজের ভূমিকা কী ছিল এবং সেই সময়ে ইংরেজ সরকার তার পদস্থ আধিকারিকরা, পদস্থ ম্যাজিস্ট্রেট, কালেক্টর ইত্যাদিরা কী ভূমিকা পালন করেছিলেন তার সম্পর্কে তিনি বলছিলেন। শক্তিশালী ব্যক্তি। স্যার পিসি রায়ের আহ্বানে সাড়া দিবার একটা কারণ বৈদেশিক গভর্নমেন্টকে প্রতিযোগিতায় পরাজিত করিবার স্বাভাবিক ইচ্ছা, আর একটা কারণ দুর্গতদের সেবা করিবার প্রবৃত্তি। কিন্তু স্যার পিসি রায়ের অসাধারণ ব্যক্তিত্ব ও তাহার প্রভাবই ইহার প্রধান কারণ। স্যার পিসি রায় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তাহাকে গোঁড়া অসহযোগী বলা যাইতে পারে না, কিন্তু তিনি একজন প্রবল জাতীয়তাবাদী এবং গভর্নমেন্টের কার্যের তীব্র সমালোচক। শিক্ষক এবং সংগঠনকর্তা হিসেবেও তাঁর ক্ষমতা অসাধারণ। এগুলো আচার্য পিসি রায়ের সম্পর্কে তৎকালীন সংবাদপত্রে লেখা হচ্ছিল, আচার্যের নিজের উক্তি নয়। একজন ইউরোপীয়কে আমি বলিতে শুনিয়াছি, মিস্টার গান্ধী যদি আর দুইজন পিসি রায় তৈরি করিতে পারিতেন, তবে 1 বৎসরের মধ্যেই তিনি স্বরাজ লাভে সক্ষম হইতেন। একজন বাঙালি ছাত্র আমাকে বলিয়াছিলেন, যদি কোনো সরকারি কর্মচারী অথবা কোনো অসহযোগী রাজনীতিক জনসাধারণের কাছে সাহায্য চাইতেন, তবে লোকে 1 পয়সাও দিত কিনা সন্দেহ। কিন্তু যখন স্যার পিসি রায় সাহায্য চাইলেন, তখন লোকে জানে যে অর্থের সদ্ব্যয় হইবে এবং 1 পয়সাও অপব্যয় হইবে না। কলিকাতায় বিজ্ঞান কলেজে স্যার পিসি রায়কে দেখিবার সৌভাগ্য আমার হইয়াছে এবং আমি বুঝিতে পারিয়াছি কেন তাহার স্বদেশবাসীগণের উপর তাহার এমন প্রগাঢ় আস্থা। একদিন দেখিলাম, বন্যা পীড়িতদের জন্য দেশবাসী প্রদত্ত যেসব নূতন ও পুরাতন বস্ত্র স্তূপীকৃত হইয়াছে, সেইগুলি তিনি সানন্দে পর্যবেক্ষণ করিতেছেন। স্বেচ্ছাসেবকরা তাহার সম্মুখে সেইগুলি গুছাইতেছেন এবং তিনি সাহায্য কেন্দ্রে পাঠাইবার ব্যবস্থা করিতেছেন। পরদিন দেখিলাম তিনি 2 জন তরুণ ছাত্রকে রাসায়নী পরীক্ষায় সাহায্য করিতেছেন। আমার বোধ হইল শিক্ষক ও ছাত্রদের মধ্যে যথেষ্ট প্রীতির সম্বন্ধ বর্তমান। গভর্নমেন্টের কথা যখন তিনি বলিলেন, তখন আমার মনে হইল যে তাহার সমালোচনার বিষয়ীভূত হওয়া অপেক্ষা তাহার অধীনে কাজ করা বহু গুণে শ্রেয়। তিনি এমন আবেগময় ও উৎসাহী প্রকৃতির লোক যে তাহার পক্ষে সম্পূর্ণ নিরপেক্ষ সমালোচক হওয়া কঠিন। কিন্তু তাহার সমালোচনায় যদি কাহারও মনে আঘাত লাগে, তবে তিনি এই ভাবিয়া তৃপ্তি লাভ করিতে পারেন যে সাধারণ সমালোচকদের ন্যায় তিনি দায়িত্ব এড়াইবেন না, বরং সুযোগ পাইলে নিজে সেই কর্তব্যভার গ্রহণ করিবেন এবং শেষ পর্যন্ত তাহা সুসম্পন্ন করিবেন। বন্যার প্রায় 1.5 মাস পরে আমি বিধ্বস্ত গ্রামগুলি দেখিতে গেলাম। বন্যার জল তখন নামিয়া গিয়াছে, কিন্তু ক্ষতির চিহ্ন সুস্পষ্ট বর্তমান। বিভিন্ন সেবা সমিতিগুলি অক্লান্তভাবে কাজ করিতেছে। স্যার পিসি রায়ের বেঙ্গল রিলিফ সমিতি তন্মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ প্রতিষ্ঠান এবং ইহারা খুব শৃঙ্খলার সহিত কাজ করিতেও ছিলেন। ইহা রাজনৈতিক প্রতিষ্ঠান নহে, কিন্তু ইহার হিন্দুস্থানী কর্মীদের মধ্যে দেখিলাম সকলেই অসহযোগী।
সাহায্য সমিতির কর্মীগণ। সাহায্য সমিতির কর্মপরিচালনার ভার ন্যস্ত হইয়াছিল একজন বাঙালি যুবকের উপর, শ্রীযুত সুভাষচন্দ্র বসু। ইনি প্রায় 2 বছর পূর্বে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু পরে অসহযোগ আন্দোলনে যোগ দিয়া সিভিল সার্ভিস ত্যাগ করেন। সেই অবধি ইনি রাজনৈতিক আন্দোলনে সংশ্লিষ্ট আছেন। তাহার অধীনে প্রায় 200 স্বেচ্ছাসেবক সাহায্য কেন্দ্রে কাজ করিতেছেন। ইহাদের বয়স 17 হইতে 25 বছরের মধ্যে। সওদাগর অফিসের কয়েকজন কেরানি তাহাদের প্রভুদের অনুমতি লইয়া এই সাহায্য কেন্দ্রে কর্মীরূপে যোগদান করিয়াছেন। চিকিৎসা বিভাগে কাজ করিবার জন্য কয়েকজন ডাক্তারও ছিলেন, কিন্তু অধিকাংশ স্বেচ্ছাসেবকই কংগ্রেস কর্মী। তাহাদের মধ্যে অনেকে গান্ধীজির আহ্বানে সরকারি স্কুল কলেজ ত্যাগ করিয়াছিলেন। ইহাদের মধ্যে আমি একজন অসহযোগী ভারতীয় খ্রিস্টান যুবককে দেখিলাম, আর একজন হিন্দু যুবককে দেখিলাম। তিনি যুদ্ধের পূর্বে বিপ্লব আন্দোলনে জড়িত সন্দেহে অন্তরীণ হইয়াছিলেন। মোটের উপর প্রতিষ্ঠানটি ভালো বলিয়া বোধ হইল। স্বেচ্ছাসেবকদের কর্মের আদর্শ খুব উচ্চ বলিয়া মনে হইল। তাহারা বিধ্বস্ত গ্রামগুলিতে স্বয়ং যান, নিজেরা সমস্ত অবস্থা প্রত্যক্ষ করেন এবং গ্রামবাসীদের নিকট হইতে তাহাদের দুঃখ দুর্দশা ও ক্ষতির পরিমাণ সম্বন্ধে তদন্ত করেন। তারপর তাহারা গ্রামবাসীদের যাহা প্রয়োজন তাহা নিজেরা গিয়া দিয়া আসেন এবং গ্রামবাসীদের নিকটবর্তী সাহায্য কেন্দ্র হইতে তাহাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করিবার জন্য অনুমতি দেন। এইভাবে গ্রামবাসীদেরকে যথেষ্ট পরিমাণে খাদ্য, ঔষধ ও বস্ত্রাদি বিতরণ করা হইয়াছে এবং গৃহ নির্মাণের উপকরণ ও গো মহিষাদি পশু খাদ্য বিতরণ কার্য আরম্ভ হইয়াছে। অন্যান্য সাহায্য সমিতিও কাজ করিতেছে এবং গভর্নমেন্টও অনেক কাজ করিতেছেন। কিন্তু আমি অনুসন্ধানের ফলে বুঝিলাম যে গভর্নমেন্টের বিরুদ্ধে লোকের অভিযোগের কারণ আছে। তাহারা স্পষ্টই বলিল যে এই সমস্ত ব্যাপারে গভর্নমেন্টের যথেষ্ট মর্যাদা হ্রাস হইয়াছে এবং অসহযোগীদের মর্যাদা বাড়িয়াছে। স্যার পিসি রায়ের স্বেচ্ছাসেবকদের উৎকৃষ্ট কার্যই ইহার প্রধান কারণ। আমি সকল রকমের লোকের সঙ্গেই দেখা করিয়াছি এবং এই বিষয়ে কথাবার্তা বলিয়াছি। নিম্নপদস্থ সরকারি কর্মচারী, লোকাল বোর্ডের কর্মচারী, উকিল, জমিদার, রেল কর্মচারী, অসহযোগী স্বেচ্ছাসেবক এবং গ্রামবাসী সকলেই নিম্নলিখিত রূপে অভিমত প্রকাশ করিয়াছেন। 6 বৎসর পূর্বে ছোট রেল লাইনকে বড় রেল লাইনে পরিণত করা হয়। ইহার পরে জল নিকাশের পথ স্থানে স্থানে প্রায় 50% সংকুচিত হইয়া যায়। ইহারই পরিণামস্বরূপ 1918 সালে প্রবল বন্যা হয়, 1920 সালে আর একবার সামান্য আকারে একটা বন্যা হয় এবং তারপর বর্তমান বিপত্তি। স্থানীয় সরকারি কর্মচারীগণ পুনঃ পুনঃ সতর্ক করিয়া দিলেও গভর্নমেন্ট তাহাতে কর্ণপাত করে নাই। এখন গভর্নমেন্টের রেলওয়ে বিশেষজ্ঞগণ রেলওয়ে বাঁধ যে বন্যার জন্য দায়ী এবং তাহার জন্য বিষম ক্ষতি হইয়াছে তাহা স্বীকার করিতে চাহিতেছেন না। গভর্নমেন্টের যে সুযোগ হারাইয়াছেন, অসহযোগীরা সেই সুযোগ গ্রহণ করিয়া গ্রামবাসীদের হৃদয় জয় করিয়াছে। বেঙ্গল রিলিফ কমিটি খুব তৎপরতা ও সহিষ্ণুতার সহিত কাজ করিয়াছে। ইহার কর্মীরা গ্রামে গিয়া কৃষকদের প্রাণে সাহস সঞ্চার করিয়াছে। রেলওয়ে বিভাগ ও তাহার কর্মচারীগণও খুব তৎপরতার সহিত সাহায্য করিয়াছেন এবং স্থানীয় সরকারি কর্মচারীগণ খুবই পরিশ্রম সহকারে গ্রামবাসীদের দুঃখ লাঘব করিতে চেষ্টা করিয়াছেন। যদিও কোনো কোনো সরকারি কর্মচারী, সুখের বিষয় তাহারা ইউরোপীয় নহেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলির উপর ঈর্ষার ভাবই প্রকাশ করিয়াছেন। কিন্তু বেঙ্গল রিলিফ কমিটির ব্যবস্থার তুলনায় সরকারি প্রতিষ্ঠানগুলির ব্যবস্থা উৎকৃষ্ট বলা যায় না। 4টি সরকারি জেলা এবং 4টি বিভাগ বন্যা সাহায্য কার্যের সঙ্গে জড়িত, কিন্তু তথাপি গভর্নমেন্টের কেবলমাত্র বন্যা সাহায্য কার্যের জন্য কোনো কর্মচারী নিযুক্ত করেন নাই। এই বিষয়ে বিভিন্ন বিভাগে কাজের মধ্যে শৃঙ্খলা বিধান করিতে পারেন, স্বেচ্ছাসেবক সুপরিচালিত করিতে পারেন, এমন কোনো দায়িত্বসম্পন্ন লোকও নাই। কোনো কোনো বিভাগ লোক পাঠান বটে, কিন্তু উহাদের কোনো কাজ থাকে না। আবার কোনো কোনো বিভাগের লোকও নাই, টাকাও নাই।
জনরব শুনিলাম যে 20,000 টাকার মূল্যের বীজ বিতরণ করিতে কর্মচারীদের মাহিনা ও ভাতা বাবদ গভর্নমেন্টের 20,000 টাকা ব্যয় হইয়াছে। এটা আনুমানিক হিসাব মাত্র, পরীক্ষিত হিসাব নহে সত্য, কিন্তু ইহার স্বচক্ষে দেখিয়াছি। একজন কৃষি বিশেষজ্ঞ অন্য 2জন কৃষি বিশেষজ্ঞের কাজ পরীক্ষা করিতেছিল। শেষোক্ত 2জন বস্তুত কোনো কাজই করে নাই। সুতরাং পূর্বোক্ত আনুমানিক হিসাবের চেয়ে বেশি খরচ হওয়া আশ্চর্যের বিষয় নহে। স্টেশন মাস্টারের অভিজ্ঞতা। একজন স্টেশন মাস্টারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি তাহার স্ত্রী ও নবজাত শিশুসহ একটু গ্রাম্য স্টেশনে ছিলেন। বন্যার জল বাড়িতে আরম্ভ করিলে তাহার স্ত্রী নিজেদের বাসা ত্যাগ করিয়া স্টেশনের টিকিট ঘরে আশ্রয় লইতে বাধ্য হন। 4টি সাপও এই ঘরে আশ্রয় লইয়াছিল। স্টেশন মাস্টার বলেন, তার ঘরের জানলার বাইরে প্ল্যাটফর্মের উপরে একটা ছোট গাছ ছিল। সেই গাছের উপরে 20টি সাপকে তিনি আশ্রয় লইতে দেখেন। ওই অঞ্চলে যত সাপ ছিল, বন্যার ফলে সকলেই বিবর্চিত হইয়া মানুষের মতোই উচ্চভূমিতে আশ্রয় অন্বেষণ করিতে বাধ্য হইয়াছিল। জল আরও বাড়িলে স্টেশন মাস্টার আরও উঁচু জায়গার সন্ধানে বাহির হইলেন। লাইনের অপর দিকে গুদামঘর, সেখানে গিয়া সস্ত্রীক তিনি আশ্রয় লইলেন। ধানের বস্তার উপর তামাকের বস্তা ফেলিয়া যতদূর সম্ভব উঁচু করিয়া তাহার উপরে তাহারা উঠিলেন। তখন বেলা 1টা। পরদিন রাত্রি 8টার সময় দেখা গেল জল আরও বাড়িয়াছে এবং তাহাদের আশ্রয়স্থান পর্যন্ত পৌঁছিয়াছে। তাহারা জীবনের আশা ত্যাগ করিলেন। রাত্রি 10টার সময় শিশুটির মৃত্যু হইল। তারপর জল কমিতে লাগিল। পাকা স্টেশন ঘরে থাকিয়া স্টেশন মাস্টারেরই যদি এই অবস্থা হয়, তবে দরিদ্র গ্রামবাসীদের কী অবস্থা হইয়াছিল অনুমানেই বুঝা যাইতে পারে। তাহাদের কুড়ে ঘর ও মাটির দেয়াল বন্যার প্রথম আঘাতেই ভাঙিয়া পড়িয়াছিল। তাহাদের অনেক গাছের উপর আশ্রয় লইয়াছিল। অনেকে অনাহারে 2-3 দিন কাটাইবার পর কর্মীরা নৌকা লইয়া গিয়া তাহাদের নামাইয়া আনিয়াছিল। আমি স্থানীয় একজন ক্ষুদ্র জমিদারের কথা শুনিয়াছি। তিনি নিজের নৌকা লইয়া উদ্ধার কার্য করিতেছিলেন। বন্যার দ্বিতীয় দিনে তিনি দেখেন একটি ঘর তখনও টিকে আছে, আর তাহার মধ্যে 2টি মুরগি, একটি শিয়াল, একটি শশক, 2জন মানুষ এবং কতগুলি সাপ আশ্রয় লইয়াছে। গভর্নমেন্টের জনৈক সদস্য সেদিন বলিয়াছেন যে গভর্নমেন্ট দাতব্য প্রতিষ্ঠান নহে। তিনি যদি বন্যা বিধ্বস্ত স্থানগুলি দেখিতেন এবং গ্রামবাসীদের অসীম দুর্দশা প্রত্যক্ষ করিতেন, তবে তিনি এই সময় এইরূপ কথা বলিতে ইতস্তত করিতেন। গভর্নমেন্টের কোথায় কর্তব্যচ্যুতি হইয়াছে। প্রকৃত কথা এই যে, যখন গভর্নমেন্টের উদার ও মুক্তহস্ত হওয়া উচিত ছিল, তখনই তাহারা অতি সাবধানতা অবলম্বন করিয়াছিলেন। গ্রামবাসীদের জীবনযাপনের কষ্ট লইয়া গিয়াছিলেন। তাহাদের মূলধন সামান্য যাহা কিছু ছিল ধ্বংস হইয়াছিল এবং ভয়ে তাহারা বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিল। এই সময় এমন লোকের প্রয়োজন ছিল যিনি তাহাদের প্রাণের সাহস সঞ্চার এবং তাহাদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করিতে পারেন এবং যথাসাধ্য তাহাদের বিপদে সাহায্য করিয়া তাহাদিওকে ধ্বংসের মুখ হইতে বাঁচাইতে পারেন। স্থানীয় সরকারি কর্মচারীরা তাহাদের সাধ্যানুসারে এই কাজ করিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু গভর্নমেন্ট তাহাদের প্রয়োজনানুরূপ অর্থ দেন নাই। গ্রামবাসীকে বিশেষ কোনো ভরসা তাহারা দিতে পারেন নাই। সুতরাং বেঙ্গল রিলিফ কমিটির উপরেই এই কাজ করিবার ভার পড়িয়াছিল এবং স্যার পিসি রায় যে বীজ বপন করিয়াছেন তার সুফল অসহযোগীরাই ভোগ করিবার যোগ্যতাও তাহাদের আছে বটে। স্থানীয় সমস্ত সরকারি কর্মচারী আমাকে বলিলেন যে স্বেচ্ছাসেবকরা গ্রামবাসীদের কৃতজ্ঞতা অর্জন করিয়াছে এবং আগামী নির্বাচনে তাহারা স্বেচ্ছাসেবকদের নির্দেশ পালন করিবে। আমি জনৈক সরকারি কর্মচারীর সঙ্গে একটি ক্ষুদ্র সাহায্য কেন্দ্র দেখিতে গিয়াছিলাম। সেখানে গ্রামবাসীরা স্পষ্টই আমাদিগকে বলিল যে গান্ধী মহারাজ এখন আর মহাত্মা গান্ধী নহেন, গান্ধী মহারাজ, এবং তাঁর শিষ্যগণ গ্রামবাসীদেরকে রক্ষা করিয়াছেন। আগামী নির্বাচনে আমরা গান্ধী মহারাজের পক্ষে ভোট দিব। ইউরোপীয় কর্মচারীদের পরিবর্তে তারা ভারতীয় কর্মচারীদের চায়, কেননা তারা গান্ধী মহারাজের স্বেচ্ছাসেবকদের মতো
তাহাদের অভাব অভিযোগ বুঝিতে পারিবে এবং সহানুভূতি প্রকাশ করিবে। তাহারা বলিল যে স্বরাজ যত শীঘ্র সম্ভব আসুক, ইহাই তাহাদের প্রার্থনা, কেননা স্বরাজের আমলে তাহারা সুখী হইবে। আমি আরও 2 দিন গ্রামে কাটাইয়াছিলাম। প্রথম দিন জনৈক অসহযোগী স্বেচ্ছাসেবকের সঙ্গে, দ্বিতীয় দিন জনৈক অভিজ্ঞ ভারতীয় কর্মচারীর সঙ্গে। প্রত্যেক স্থানেই আমি ঐরূপ কথা শুনিতে পাই। গ্রামবাসীদের মনে পূর্বে যদি বা কিছু সংশয় থাকিয়া থাকে, এখন আর তাহা নাই। তাহারা বিশ্বাস করে যে অসহযোগীরাই তাহাদের প্রকৃত বন্ধু, সরকারি কর্মচারীরা নয়। সরকারি কর্মচারীরা নিজেরাও দুঃখের সঙ্গে স্বীকার করিলেন যে বাংলার গ্রামে ইহাই এখন প্রচলিত ধারণা। আমার মনে এই ভাব আরও দৃঢ় হইল, কেননা যেসব গ্রামের কথা বলিতেছি সেগুলো মোটেই রাজনৈতিক হিসাবে উন্নত নয়। এই অঞ্চল সাধারণত অনুন্নত। গ্রামবাসীরা দরিদ্র, অশিক্ষিত, সরল প্রকৃতি এবং ভীরু। ইহাদের অধিকাংশই মুসলমান। আমি বলিয়াছি যে পাঞ্জাবে গুরু কা বাগের ব্যাপারে অসহযোগ জয়লাভ করিয়াছে। বাংলাদেশের এই বন্যা সেবা কার্যের ভিতর অসহযোগ আন্দোলন আরও একবার জয়লাভ করিল। মিস্টার C.F. অ্যান্ড্রুজ একাধিকবার বন্যাপীড়িত অঞ্চল পরিদর্শন করেন। তিনি সংবাদপত্রে একটি বিষয়ে 4টি প্রবন্ধ লেখেন। তা হইতে কয়েকটি অংশ উদ্ধৃত হইল। আমরা সুদীর্ঘ ভ্রমণপথে কয়েকটি গ্রামের মধ্য দিয়া গেলাম এবং সহজেই দেখিতে পাইলাম বেঙ্গল রিলিফ কর্মীরা কিরূপ প্রশংসনীয় কাজ করিয়াছে। তারা গ্রামবাসীদের গৃহ পুনর্নির্মাণ করিয়া দিয়াছে। অধিকাংশ স্থলে তাহাদের সাহায্যেই এই গৃহ নির্মাণ কার্য হইয়াছে। এই ভ্রমণকালে তাহাদের প্রচেষ্টা যে কতদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছে তাহাই আমি দেখিয়া বিস্মিত হইয়াছি। রেলওয়ে লাইন হইতে দূরে নির্মিত গ্রামেও আমি গিয়াছি এবং সেখানেও তাহাদের সেবার হস্ত প্রসারিত হইতে দেখিয়াছি। কর্মীরা যেন সর্বত্র গ্রামী এবং তাহাদের কাজ যেমন স্বল্প ব্যয়ে নির্বাহিত হইয়াছে তেমন ফলপ্রদও হইয়াছে। যতই ওইসব কাজ আমি দেখিয়াছি ততই আমার মনে উচ্চ ধারণা জন্মিয়াছে। বস্তুত একথা বলিলে অত্যুক্তি হইবে না যে ডাক্তার P.C. রায় এবং তাহার সহকারী বৃন্দ শ্রীযুত দাশগুপ্ত, ডক্টর সেনগুপ্ত এবং অধ্যাপক S.N. সেনগুপ্তের উৎসাহ ও প্রেরণায় যে কাজ হইয়াছে তা বর্তমান ভারতে মানবের দুঃখ দুর্দশা দূর করিবার জন্য একটি সুমহৎ প্রচেষ্টা। স্বেচ্ছাসেবকদের যে অভিজ্ঞতা হইয়াছে তাহাও অপূর্ব। তাহাদের অনেকে আমাকে বলিয়াছে, মানবের দুর্দশা ও সহিষ্ণুতা শক্তির যে জ্ঞান তাহারা লাভ করিয়াছে তার ফলে তাহাদের জীবনের আদর্শই পরিবর্তিত হইয়া গিয়াছে। গভীর বিপদের মধ্যেও গ্রামবাসীরা যে সন্তোষ ও সহিষ্ণুতার পরিচয় দিয়াছে, স্বেচ্ছাসেবকরা আমার নিকট শতমুখে তাহার প্রশংসা করিয়াছেন। সপ্তাহান্তে বেঙ্গল রিলিফ কমিটির প্রধান কর্মক্ষেত্রে তাহাদের কার্যপদ্ধতি আমি বিশেষভাবে পর্যবেক্ষণ করিয়াছি এবং তাহা যেভাবে পরিচালিত হইয়াছে তাহা দেখিয়া আমি চমৎকৃত হইয়াছি। ইহা ঠিক যেন কোনো ব্যবসায়ী ফার্মের প্রধান অফিস। কাগজপত্র যথারীতি রাখা হয় এবং হিসাব নিয়মিতভাবে পরীক্ষা হয়। আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফলে আমি সাধারণকে নিশ্চিত রূপে জানাইতে পারি যে সাহায্য কার্যের জন্য যে অর্থ দান করা হইয়াছে তাহার একটি পয়সাও অপব্যয় হয় নাই। সাহায্য বিতরণ ও পরিদর্শন প্রভৃতির জন্য যতদূর সম্ভব কম ব্যয় হইয়াছে। যে অর্থ সংগৃহীত হইয়াছে তাহার কিছুমাত্র অপব্যয় হইবার আশঙ্কা নাই। ওই অঞ্চলে যত লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হইয়াছে তাহাদের সকলেই বিশ্বাস যে এই নতুন রেলওয়ে বাঁধের জন্য দেশের স্বাভাবিক জল নিকাশের পথ রুদ্ধ হইয়াছে। ইহা স্মরণ রাখা প্রয়োজন যে রাজশাহী জেলার আত্রাই পাতিসার অঞ্চলে প্রায় 1 মাস কাল জল দাঁড়াইয়াছিল এবং ওই সময়ের মধ্যে ওই অঞ্চলে সমস্ত ফসল নষ্ট হইয়া গিয়াছে। এই প্রবন্ধ শেষ করিবার পূর্বে কলিকাতাস্থিত বেঙ্গল রিলিফ কমিটির গঠনকর্তাগণ এবং বন্যা বিধ্বস্ত অঞ্চলের কর্মীগণ সকলকেই আমি প্রশংসা ও সাধুবাদ জ্ঞাপন করিতেছি। ইহাদের মধ্যে অনেকে বন্যার প্রথম হইতে এই অক্টোবর মাস পর্যন্ত ক্রমাগত অক্লান্তভাবে কাজ করিয়াছেন। তাহাদের পরিশ্রম কাজের বিস্তৃতির সঙ্গে ক্রমেই বাড়িতেছে।
গ্রামে গ্রামে ঘুরিয়া অতিরিক্ত পরিশ্রমে উপযুক্ত আহার ও বিশ্রামের অভাবে অনেক কর্মী অসুস্থ হইয়া পড়িয়াছেন। সাহায্য কেন্দ্রের হাসপাতালে এইসব কর্মীদের চিকিৎসা করা হইয়াছে এবং সুস্থ হইয়াই প্রশংসনীয় সাহসের সহিত তাহারা পুনরায় কর্মে যোগদান করিয়াছেন। বর্তমানকালে যতদূর স্মরণ হয়, এইরূপ ভীষণ বন্যা ইতিপূর্বে আর হয় নাই। ৬-৭ বৎসর পূর্বে ইহার বিবরণ লিপিবদ্ধ হইয়াছে। এই বৎসরের সেপ্টেম্বর মাসেও আরও একটি প্রবল বন্যা উত্তর পূর্ববঙ্গের বহুলাংশ বিধ্বস্ত করিয়াছে। ইহার ভীষণতা, ধ্বংসের পরিমাণ এবং বিস্তৃতিতে পূর্বের সমস্ত বন্যাকে অতিক্রম করিয়াছে। হিমশিলার মতো ইহার সম্মুখে যাহা পাইয়াছে, সমস্তই ভাসাইয়া লইয়া গিয়াছে। অষ্টাদশ পরিচ্ছেদ আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ পরিচ্ছেদটি শেষ করতে আরও একটি পাঠ পর্বের প্রয়োজন আছে বলে মনে করছি। নমস্কার।